আসসালামু আলাইকুম। তাপগতিবিদ্যা ঢাকা বোর্ড 2025। পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস হতে 1000 জুল তাপ গ্রহণ করে 300 কেলভিন তাপমাত্রার তাপগ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। গ নম্বর কোশ্চেন, তাপ ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। দক্ষতা বের করতে হবে। গ নম্বর, দক্ষতা নির্ণয়ের সূত্র কি? ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইড Q1 ইন্টু 100%, অথবা এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। কোশ্চেন দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে প্রত্যাগামী ইঞ্জিন হবে। যদি দুইটা ভিন্ন ভিন্ন থাকতো তাহলে শুধু হচ্ছে তাপ Q2 আর Q1 এর এই দুইটার অনুপাত দিয়ে করতাম, এই দুইটা করতাম না। তো 1 মাইনাস Q2 এর ভ্যালু হচ্ছে 600 জুল দেওয়া আছে কোশ্চেনে, আর Q1 এর ভ্যালু হচ্ছে 1000 ইন্টু 100%। 6 ডিভাইড 10, 1 মাইনাস 0.6 ইন্টু 100% বা 0.4 ইন্টু 100%, তাহলে অ্যান্সার আসতেছে 40%। তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা হয়েছে 40%। এটাই গ নম্বরের অ্যান্সার। খুবই ছোট্ট একটা ম্যাথ। ঘ নম্বর, উদ্দীপকের তাপ ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কিনা গাণিতিক যুক্তি সহ মতামত দাও। পরিবেশ বান্ধব কিনা এটা বের করার জন্য আমাদের এনট্রপির পরিবর্তন বের করতে হবে। তো পরিবেশ বান্ধব কিনা এটার জন্য আমরা কি করব? এটা অলরেডি আমরা হচ্ছে বুঝতেছি যে এটা কারণ প্রত্যাগামী ইঞ্জিন হবে। কারণ এখানে যদি আমরা T1 মাইনাস T2 বাই T1 এইটা দিয়ে যদি হিসাব করতাম, T2 এর ভ্যালু দেওয়া হচ্ছে কোশ্চেনে 300 কেলভিন, T1 এর ভ্যালু দেওয়া হচ্ছে 500 কেলভিন ইন্টু 100%, 1 মাইনাস 3/5। দেখতে হবে যে প্রত্যাগামী ইঞ্জিন হয় কিনা, মানে প্রত্যাগামী নাও হতে পারে। 500 300 দেওয়া আছে, 1000 আর 600 দেওয়া আছে, তাহলে 1 মাইনাস 3/5, 1 মাইনাস 3কে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 3কে 5 দিয়ে ভাগ করলে 0.6 আসে, 0.6 ইন্টু 100%, তাহলে এটা হচ্ছে 40% আসে। তাহলে প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা 40%, 1000 আর 600 দিয়ে, আর এখানে 500 আর 300 এটা দিয়েও 40% একই আসে। অর্থাৎ বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রত্যাগামী ইঞ্জিন। তো প্রত্যাগামী ইঞ্জিন যদি হয় এনট্রপির পরিবর্তন শূন্য, তাহলে ইঞ্জিনটি পরিবেশ বান্ধব হবে, কিন্তু এটা বাস্তব না। তো পরিবেশ বান্ধব হবে কিনা এর জন্য আমাদের এনট্রপির পরিবর্তন বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, তো আগে Q1 এর মানটা আমরা নিয়ে নিই। Q1 এর মান হচ্ছে 1000 জুল, T1 এর ভ্যালু দেওয়া আছে 500 কেলভিন, তাহলে ডেল এস 1 Q1 বাই T1 এনট্রপির পরিবর্তনের সূত্র। Q1 এর ভ্যালু হচ্ছে 1000 ডিভাইড হচ্ছে 500, তাহলে 2 জুল পার কেলভিন। এটা হচ্ছে এনট্রপি বৃদ্ধি, এনট্রপি বৃদ্ধি, কারণ এখানে তাপ গৃহীত হয়েছে উৎসের তাপমাত্রা থেকে। আবার তাপ যখন বর্জিত হবে, যেমন Q2 এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে 600 জুল, T2 এর ভ্যালু দেওয়া আছে 300 কেলভিন, অর্থাৎ এখানে তাপ বর্জিত হচ্ছে। ওই টাইমে এনট্রপি কি হবে? হ্রাস হবে। ডেল এস ইজ ইকুয়াল টু মাইনাস Q2 বাই T2। মাইনাস Q2 এর ভ্যালু হচ্ছে 600, মাইনাস দিলাম কারণ এনট্রপি হ্রাস পাবে, তাহলে মাইনাস 2 জুল পার কেলভিন, মাইনাস 2 জুল পার কেলভিন। এটা হচ্ছে এনট্রপি হ্রাস, এনট্রপি হ্রাস। তাহলে মোট এনট্রপির পরিবর্তন কত হবে? মোট এনট্রপির পরিবর্তন টু মাইনাস 2 জুল পার কেলভিন, 0 জুল পার কেলভিন। তাহলে কোশ্চেন ছিল ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কিনা, উদ্দীপকের তাপ ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কিনা, তাহলে অ্যান্সার হবে পরিবেশ বান্ধব। পরিবেশ, ইঞ্জিনটি পরিবেশ বান্ধব। আশা করি
ম্যাথটা সবাই বুঝতে পারছেন? কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্থির তড়িৎ ঢাকা বোর্ড 2025 একটা চিত্র দেওয়া আছে। চিত্রে ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এ বিন্দুতে -4 মাইক্রোকুলম চার্জ দেওয়া আছে, বি বিন্দুতে +4 মাইক্রোকুলম চার্জ দেওয়া আছে। এখানে কোশ্চেন করছে উদ্দীপকের পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এটা হচ্ছে পি বিন্দু, আধান তো আছে দুইটা, 4 মাইক্রোকুলম আর একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.2 মিলিমিটার। তো পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বের করতে হবে। তাহলে চিত্রটা যদি আমি আঁকি, এখানে পি বিন্দুটা আছে, কেউ এখন আপাতত আঁকার দরকার নাই। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.2 মিলিমিটার। মানে এই জায়গা থেকে এইটুকু হচ্ছে 0.1 মিলিমিটার, এইটুকু হচ্ছে 0.1 মিলিমিটার। এটা হচ্ছে বি বিন্দু, যে বিন্দুর আধান হচ্ছে 4 মাইক্রোকুলম। তাহলে পি বিন্দুতে যদি প্রাবল্য বের করতে চাই, তাহলে বি বিন্দুর আধানের জন্য এসে একটা বল লাভ করে, তাহলে বিপি বের করতে হবে। আবার এখানে হচ্ছে এ বিন্দু, এখানে আছে হচ্ছে -4 মাইক্রোকুলম। তাহলে এইটার থেকেও পি এর একটা দূরত্ব নির্ণয় করতে হবে। তো এই দূরত্বের ভ্যালুটা আমাদের জানা আছে 4 মিটার। এই যে এইটুকু ও বিন্দু থেকে ওপি এর দূরত্ব জানা আছে 4 মিটার। আর ওবি এর দূরত্ব হচ্ছে 0.1 মিলিমিটার। ওবি এর দূরত্ব, তা আমাদের বের করতে হবে বিপি এর দূরত্ব। আর এই কোণের মানটা দেওয়া আছে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে যদি আমি একটা লম্ব টানি, এই লম্ব দূরত্ব ধরলাম হচ্ছে এক্স। এটা 4 মিটার, এটা 45। তাহলে আমাদের বের করতে হবে, মানে আমরা বের করব, এই বিন্দুটাকে ধরলাম এক্স, বের করব হচ্ছে পি এক্স কত, লম্বটা কত, লম্বটা বের করার দরকার আছে। তাহলে ওপি এইটুকু হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ পাইলাম। এই সমকোণী ত্রিভুজের পি এক্স এর ভ্যালু বের করতে চাচ্ছি, অর্থাৎ লম্ব অতিভুজ জানা আছে। তাহলে sin 45 ক নাম্বার সলভ করতেছি। sin 45 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে পি এক্স আর অতিভুজ হচ্ছে ওপি। তাহলে পি এক্স ইজ ইকুয়াল টু ওপি ইন্টু sin 45। ওপি এর ভ্যালু 4 ইন্টু sin 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে 4 ইন্টু √2 বা 4 ডিভাইড √2। উপর হচ্ছে 2 ইন্টু 2 বা √2 ইন্টু √2 লেখা যায়, নিচে √2, তাহলে 2√2 আসে। 2√2 মিটার পি এক্স এর ভ্যালু, 2√2 মিটার। তাহলে ও এক্স এর ভ্যালু কত, এটাও বের করতে পারবো এখন আমরা। ও এক্স পি এক্স এর ভ্যালু নির্ণয় করার দরকার আছে। তাহলে ও এক্স এর ভ্যালুটাও বের করি। আবার cos 45 ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ও এক্স, ডিভাইড হচ্ছে অতিভুজ হচ্ছে ওপি। তাহলে ও এক্স ইজ ইকুয়াল টু ওপি ইন্টু cos 45। ওপি এর ভ্যালু 4, cos 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে এইটা হচ্ছে সেমি আসবে 2√2 মিটার। মানে ব্যাপারটা দাঁড়াইছে যে এইটাও 2√2 মিটার, এটাও 2√2 মিটার, ভূমি অতিভুজ দুইটাই। আর এটা তো হচ্ছে 0.1 মিলিমিটার। তার মানে বি বিন্দুটা হচ্ছে এরকম একটা জায়গায় আছে বি। তাহলে আসলে অরিজিনাল চিত্র থেকে যদি আমরা দেখি যে এইটা যদি পি বিন্দু হয়, এটা যদি ও বিন্দু হয়, আমরা তো এটা বের করলাম 2√2, এটা হচ্ছে 2√2 কিন্তু এটা মিটার। তার মানে এই দূরত্বটা খুবই অল্প। এখানে যে বি বিন্দুটা আছে মাত্র 0.1 মিলিমিটার। তাহলে 2√2 থেকে 0.1 মিলিমিটার খুবই ছোট। তাহলে আমরা লিখতে পারি ওপি ইজ ইকুয়াল টু বিপি। ওপি ইজ ইকুয়াল টু বিপি, যেহেতু
যেহেতু এখানে আমরা বলতে পারি যে ওপি এর তুলনায় ইজ গ্রেটার দেন হচ্ছে ওবি, ওপি এর তুলনায় ওবি কিন্তু অনেক ছোট, এইটুকু কিন্তু অনেক ছোট। তাহলে ওপি আর পিবি ইজ ইকুয়াল লেখা যায়। তাহলে ওপি আর ইজ পিবি এটা বা বিপি ইজ ইকুয়াল লেখা যায়। তাহলে এখানে আমরা প্রাবল্য যদি বের করি, তাহলে এইটার থেকে ওইটার যে প্রাবল্যটা বের করব, ই বিপি এটা ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ ইন্টু উপরে হচ্ছে আধানের মান 4 ইন্টু 10⁻⁻6 আর নিচে এদের মধ্যবর্তী দূরত্ব 4 স্কোয়ার। তাহলে 9 ইন্টু 10⁹, উপরে হচ্ছে 4 স্কোয়ার আর নিচে 4 স্কোয়ার, উপরে হচ্ছে 4। তাহলে এটা কি থাকতেছে 1/4 স্কোয়ার মানে হচ্ছে 16, কাটাকাটি করলে আবার নিচে 4 আসে। তাহলে 10⁻⁻6 ডিভাইড 4, তাহলে এখানে আসে হচ্ছে 2.25 ইন্টু 10⁻⁻6 নিউটন পার কুলম। ঠিক একইভাবে এইটাও কিন্তু 0.1 মিলিমিটার। তার মানে এই দূরত্বটা এটাও দেখা যাবে হচ্ছে এখানে যদি বি হয় তাহলে এটাও কিন্তু এই জায়গায়, তাহলে এই দূরত্বটাও হচ্ছে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে ওপি এর সমান। তাহলে ই বিপি এর মান যা আসবে ই এপি এর মান কিন্তু তাই আসবে না, 9 ইন্টু 10⁹ ইন্টু 10⁻⁻6 ডিভাইড 4 মানে 2.25 ইন্টু 10⁻⁻6 নিউটন পার কুলম। তো আশা করি এতটুকু হচ্ছে সবাই বুঝতে পারছেন। মানে এটা হচ্ছে প্রায় ধরা যায় যে হচ্ছে মানে এই বিন্দুতে এখান থেকে এটা, এখান থেকে এটা, মানে ব্যাপারটা এরকম ভাবে আছে। তাহলে এখন লব্ধি প্রাবল্যটা কি হবে? যেহেতু আমি বলতে পারি যে এই পি বিন্দু থেকে আমরা কিউ বিন্দুর দূরত্বটাই কিন্তু ধরছি হচ্ছে প্রাবল্য, এ এর সাপেক্ষেও বি এর সাপেক্ষেও। তাহলে এই দূরত্বটা কি হচ্ছে 180 ডিগ্রি বুঝাইতেছে না, সরি 0 ডিগ্রি বুঝাইতেছে। 0 ডিগ্রি কিভাবে? আচ্ছা 0 না 180 সেটা আমরা একটু দেখি। একটা হচ্ছে -4 আর একটা হচ্ছে +4। তাহলে -4 তাকে কি করবে? এই দিকে আকর্ষণ করবে, আর +4 তাকে ওই দিকে বিকর্ষণ করবে। তাহলে এই -4 1কে কি করতেছে? আকর্ষণ করতেছে, আবার +4 এই 1কে বিকর্ষণ করতেছে। তাহলে লব্ধি প্রাবল্য ই পি বিন্দুতে লব্ধি প্রাবল্য, যেহেতু মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি একটা থেকে আরেকটা বাদ। তাহলে ই এ মাইনাস হচ্ছে ই বি, যেহেতু দুইটার মানই সমান, একটা থেকে আরেকটা যদি বাদ দেই তাহলে 0 নিউটন পার কুলম। তাহলে আমরা বলতে পারি যে পি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান হচ্ছে 0 নিউটন পার কুলম। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। এখানে দূরত্বের হিসাবটা কেন হচ্ছে আমরা দুইটা সমান ধরে করতে পারলাম, যেহেতু 4-এর থেকে 0.1 মিলিমিটার আর ওটা 4 মিটার, তাহলে অনেক ছোট। এই জন্য আমরা ওইটার তো থেকে ওইটা একদম বাদ দিতে পারি। বাদ দিলে হচ্ছে 2.25 ইন্টু 10⁻6, 2.25 ইন্টু 10⁻6 এরকমই আসে। আর লব্ধি প্রাবল্য আসলে হচ্ছে 0 নিউটন পার কুলম, কারণ একটা আধান তাকে কি করতেছে, 1 কুলম আধানকে বিকর্ষণ করতেছে আর একটা আধান টানতেছে একই বিন্দু থেকে। তাহলে লব্ধি বলের মান বা লব্ধি প্রাবল্যের মান হচ্ছে 0 নিউটন পার কুলম। আশা করি এই গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। 9 নম্বর বলছে উদ্দীপকের পি ও কিউ বিন্দু সংযোজক রেখা বরাবর আধান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কিনা। পি আর কিউ এইটাকে যদি একটা রেখা দ্বারা সংযোগ করা হয় তাহলে কোনো আধান এদিকে গতিশীল হবে কিনা। গতিশীল হওয়ার শর্ত হচ্ছে এটার ভি কিউ বের করতে হবে, এটা ভিপি বের করতে হবে। যদি দুই বিন্দুর আধানের বিভবের মানে ডিফারেন্ট থাকে তাহলে আধান গতিশীল হবে, আর যদি দুইটার বিভবের মান সেম আসে তাহলে গতিশীল হবে না। তো এটা আমরা তড়িৎ দ্বিমেরু সূত্র ব্যবহার করে করতে পারি। কিভাবে? প্রথমে পি বিন্দুর বিভব,
এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা হচ্ছে পি বিন্দু। তাহলে পি বিন্দুর বিভব ভিপি ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি কস থিটা ডিভাইড হচ্ছে আর স্কোয়ার। এটা কিন্তু হচ্ছে তড়িৎ দ্বিমেরু সূত্র ব্যবহার করতেছি। 9 × 10⁹, যেহেতু দুইটা আধানের মান সেম, একটা ঋণাত্মক 4 মাইক্রোকুলম আর একটা হচ্ছে ধনাত্মক 4 মাইক্রোকুলম, আর এদের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে 12 এর মান দেওয়া আছে 0.2 মিলিমিটার। তাহলে পি কিউ ইন্টু 12 লেখা যায়, ইন্টু কস থিটার মান হচ্ছে 45, এই কোণের মানটা দেওয়া আছে 45 ডিগ্রি, ডিভাইড আর স্কোয়ার। আর হচ্ছে এই লম্ব তাদের মধ্যবিন্দু থেকে ওই পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এখানকার আর। তাহলে 9 × 10⁹, কিউ এর মান হচ্ছে 4 × 10⁻6 মাইক্রোকুলম আছে, 12 এর মান 0.2 × 10⁻³ মিটার, ইন্টু কস 45। 12 এর মানই কিন্তু এটার সাথে কিন্তু আবার 2 গুণ করা যাবে না, আর আর এর ভ্যালু হচ্ছে 4, তার উপর স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? তো ক্যালকুলেশন করলে 0.318 ভোল্ট আসে, অর্থাৎ পি বিন্দুর বিভব হচ্ছে 0.318 ভোল্ট। বিপি এর ভ্যালু পেলাম। ঠিক একইভাবে আমরা ভি কিউ বের করব। কিউটা এই সাইডে আছে, বাম সাইডে যদি হয় থিটার মান ঋণাত্মক আসবে, অর্থাৎ আমাদের কোণ ধরতে হবে এইটা। এই কোণের মান 35 ডিগ্রি, 30 ডিগ্রি দেওয়া আছে, এই কোণের মান 30 ডিগ্রি, তার মানে এই কোণের মান হচ্ছে 150 ডিগ্রি, 150। এটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে ভি কিউ 9 × 10⁹ ইন্টু একবারে ডিরেক্ট মান বসিয়ে দিচ্ছি 4 × 10⁻6, 0.2 × 10⁻³ ইন্টু কস 150, শুধু এখানে দূরত্বটা চেঞ্জ 3 মিটার, নিচে হচ্ছে 3 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করতে হবে। তো এটা আসে হচ্ছে -0.6928 ভোল্ট। তাহলে ভিপি ইজ নট ইকুয়াল ভি কিউ, অর্থাৎ দুইটা বিভবের মান সমান হয় না, একটা বিভবের মান পজিটিভ আর একটা বিভবের মান নেগেটিভ, মানও ভিন্ন। তো কোশ্চেন ছিল ভি ও কিউ বিন্দু সংযোজক রেখা বরাবর আধান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, সম্ভাবনা আছে, যেহেতু বিভব ভিন্ন এর জন্য সম্ভাবনা আছে। তো আশা করি ম্যাথগুলো বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্থির তড়িৎ ঢাকা বোর্ড 2025। তো একটা চিত্র দেওয়া আছে, উপরের চিত্রে ABCD আয়তাকার ক্ষেত্রের AB = DC = 1 মিটার। AB আর হচ্ছে DC এই দুইটা হচ্ছে 1 মিটার। A থেকে D পর্যন্ত দূরত্ব 0.8 আর B থেকে C পর্যন্ত দূরত্ব 0.8, অর্থাৎ একটা আয়তক্ষেত্রটি B ও D বিন্দুতে, B বিন্দুতে আধান আছে 5 × 10⁻³ কুলম, আর ডি বিন্দুতে আধান আছে -2.25 × 10⁻³ কুলম। গ নম্বর কোশ্চেন, এ বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করো। এ বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তাহলে এখানে আমরা এরকম একটা চিত্র পাব। যেহেতু এখানে সি বিন্দুর কোনো ভূমিকা নাই, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দুতে আধান আছে -2.25 × 10⁻³ কুলম, আর এই বিন্দুতে আধান আছে 5 × 10⁻³ কুলম। এই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে, অর্থাৎ এই বিন্দুতে 1 কুলম্বের একটা পজিটিভ চার্জ স্থাপন করতে হবে। তাহলে এই +5 এত কুলম, এটা এই 1 কুলমকে এই বরাবর বিকর্ষণ করবে, আবার মাইনাস যেহেতু এটা, তাহলে 1 কুলমকে এই দিকে আকর্ষণ করবে। তো আকর্ষণ বিকর্ষণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে লব্ধিটা কাজ করবে এই দিকে। তাহলে দিক বের করতে বলা নাই, শুধু হচ্ছে লব্ধি প্রাবল্যের মান বের করতে বলা হয়েছে। তাহলে এ বিন্দুর জন্য, এ বিন্দুতে বি বিন্দুর জন্য একটা বল লাভ করবে, আবার ডি বিন্দু আধানের জন্য একটা বল লাভ করবে। তাহলে প্রথমে আমরা বের করি ই এ বি। ই এ বি কি হবে? 9 × 10⁹ ইন্টু ওপরে হচ্ছে কিউ
বি ডিভাইড এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া হচ্ছে 1 মিটার, এটা 0.8 মিটার। কিউবি ডিভাইড হচ্ছে আর এ বি তার উপর স্কোয়ার, তাহলে 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউবি, বি বিন্দুর আধান 5 ইন্টু 10⁻³ ডিভাইড আর এ বি এর মান হচ্ছে 1 তার উপর স্কোয়ার, তাহলে 9 ইন্টু 10⁻9 ইন্টু 5 ইন্টু 10⁻³ 5 নং 45 ইন্টু 10⁶ নিউটন পার কুলম্ব। এ বিন্দুর হচ্ছে এ বি এর প্রাবল্য বের করলাম। এখন আবার একইভাবে ইডি এর জন্য এ বিন্দুর প্রাবল্য বের করব। ইএডি ইজ ইকুয়াল টু সেম একইভাবে 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ ডি ডিভাইড আর এ ডি তার উপর স্কোয়ার, 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ ডি এর ভ্যালু হচ্ছে প্রাবল্য বের করার সময় মাইনাস দেওয়া যাবে না, কারণ প্রাবল্যের মান সবসময় পজিটিভ হয়, -3 আর নিচে হচ্ছে আর এডি এর ভ্যালু হচ্ছে 0.8 তার উপর স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 3.164 ইন্টু 10⁷ নিউটন পার কুলম্ব। ক্যালকুলেশনে ভুল হলে ঠিক করে নেবেন, নিয়মগুলো ঠিক আছে নাতে। তাহলে এ বিন্দুর প্রাবল্য কত হবে? এ বিন্দুর প্রাবল্য এই দুই বিন্দুর জন্য √EAB স্কোয়ার প্লাস EAD স্কোয়ার প্লাস 2EAB ইন্টু EAD ইন্টু cos 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটার মান তো 0, তাহলে এই পুরো অংশটা 0 হয়ে যাবে। তাহলে ভেতরে থাকতেছে এখানে AB এর ভ্যালু কত? 45 ইন্টু 10⁶ তার উপর স্কোয়ার প্লাস এটি এর ভ্যালু হচ্ছে 3.164 ইন্টু 10⁷ তার উপর স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি ফাইনালি অ্যান্সার আসে হচ্ছে 5.5 ইন্টু 10⁷ নিউটন পার কুলম্ব। এটাই হচ্ছে এ বিন্দুর লব্ধি প্রাবল্য। আশা করি এই গ নম্বর ম্যাথটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর বলা হয়েছে এ ও সি বিন্দুকে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ যাচাই করো। এ আর সি বিন্দুকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করতে হবে। তো এ আর সি কে যদি একটা পরিবাহী তার দ্বারা এভাবে যুক্ত করি, তার থেকে আরেকটা তড়িৎ প্রবাহিত হবে কিনা এটা ডিপেন্ড করবে হচ্ছে তড়িৎ বিভবের উপর। তাহলে আমাদের বের করতে হবে এ বিন্দুর তড়িৎ বিভব কত, সি বিন্দুর তড়িৎ বিভব কত। তাহলে প্রথমে আমরা বের করি হচ্ছে এ বিন্দুর বিভব ভি এ। বিভব বের করার নিয়ম হচ্ছে যে যে বিন্দুতে আধান থাকবে, অর্থাৎ এই যে ডি আর বি বিন্দুতে আধান আছে, তো এই দুইটা বিন্দুর আধানের জন্য বিভবের সমষ্টি হবে এ বিন্দুর বিভব। কেমন? VA ইজ ইকুয়াল টু VD প্লাস VB, অর্থাৎ ডি বিন্দুর জন্য বিভব আর বি বিন্দুর জন্য বিভবের সমষ্টি হবে এ বিন্দুর বিভব। আবার সেম সি বিন্দুর ক্ষেত্রে ডি বিন্দুরটা আর বি বিন্দুরটার সমষ্টি হবে সি বিন্দুর বিভব। তাহলে VA ইজ ইকুয়াল টু VD প্লাস VB, বিভব বের করার সূত্র হচ্ছে সি ইন্টু উপরে যেহেতু VD তাহলে QD ডিভাইড হচ্ছে আর এডি বর্গ হবে না, প্লাস সি ইন্টু কিউবি ডিভাইড হচ্ছে আর এবি। যাতে এই বিন্দুর বিভব বের করতেছি এ থেকে বি এর দূরত্ব, আর একটা হচ্ছে এ থেকে ডি এর দূরত্ব, আর এডি আর একটা হচ্ছে আর এবি। তো সি কমন নিতে পারি, মানে 9 ইন্টু 10⁹ কমন নিতে পারি। তাহলে কিউডি এর ভ্যালু হচ্ছে -2.25 ইন্টু 10⁻³ আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.8 প্লাস কিউবি এর ভ্যালু 5 ইন্টু 10⁻³ আর দূরত্ব হচ্ছে 1। এই যে এটার থেকে এটার দূরত্ব 0.8, এটার থেকে এটার দূরত্ব হচ্ছে 1। এটাকে যদি ক্যালকুলেশন করে ভি এর, তাহলে আসে হচ্ছে 1.9968 ইন্টু 10⁷ ভোল্ট। এটা হচ্ছে এ বিন্দুর বিভব দিল। ঠিক একইভাবে আমরা
সি বিন্দুর বিভব বের করবো ভিসি, তাহলে সেম ভিডি প্লাস ভিবি 9 × 10⁻৯ কমন নিব। ডি বিন্দুর আধান হচ্ছে -2.25 × 10⁻³ প্লাস বি বিন্দুর আধান হচ্ছে 5 × 10⁻³ কিন্তু এখানে দূরত্বটা চেঞ্জ হবে, কারণ সি এর থেকে ডি এর দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে এখানে হচ্ছে ভিসিডি, আর সি এর থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 0.8, তাহলে ভিসি এর মান হচ্ছে 3.6 × 10⁻7 ভোল্ট। তাহলে আমরা দেখতেছি ভিসি এর বিভব এ বিন্দুর বিভবের থেকে বেশি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ গমন করে, উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ গমন করে। যদি বিভবের মান দুইটারই সমান আসতো তাহলে কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহ যেত না। যেহেতু সি বিন্দুর বিভব বেশি এ বিন্দুর তুলনায়, তাহলে আমরা বলতে পারি সি থেকে তড়িৎ প্রবাহ এতে আসবে, সি থেকে এর দিকে আসবে তড়িৎ প্রবাহ। যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কিনা, তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তড়িৎ প্রবাহিত হবে, সি থেকে এর দিকে আসবে। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভৌত আলোক বিজ্ঞান ঢাকা বোর্ড 2025। বায়ু মাধ্যমে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5400 অ্যাংস্ট্রম, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.5 মিলিমিটার এবং চির হতে পর্দার দূরত্ব 2 মিটার। পানির প্রতি সরণাঙ্ক দেওয়া আছে 4/3। গ নম্বর কোশ্চেন, পর্দায় সৃষ্ট অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? তাহলে বায়ু মাধ্যমে অবস্থিত আছে যে আলোটা আপতিত হয়েছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5400 অ্যাংস্ট্রম। চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এখানে একটা চির এখানে একটা চির, এদের মধ্যবর্তী দূরত্ব এর ভ্যালু দেওয়া আছে 1.5 মিলিমিটার। তো এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এই কেন্দ্রীয় চরম থেকে অষ্টম উজ্জ্বল বা অষ্টম চরম থেকে তো চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে 2 মিটার। এটা হচ্ছে ডি এর ভ্যালু, চির থেকে পর্দার দূরত্ব দেওয়া হচ্ছে 2 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার ভ্যালু দেওয়া আছে 5400 অ্যাংস্ট্রম বায়ুতে, বা 5400 × 10⁻10 মিটার। তো গ নম্বর কোশ্চেন বলছে পর্দায় সৃষ্ট অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? তার মানে এইটা হচ্ছে কৌণিক সরণ, কেন্দ্রীয় চরম সোজা বরাবর যে দূরত্ব এটার থেকে ওই অষ্টম উজ্জ্বল পর্যন্ত কৌণিক সরণ কত এটা বের করতে হবে। তো কৌণিক সরণ বের করতে বলছে, কৌণিক বিস্তার যদি বের করতে বলতো তাহলে কিন্তু দুই সাইডে হইতো, অর্থাৎ থিটা বের করতাম, তারপরে ওইটাকে 2 দিয়ে গুণ করলে কৌণিক বিস্তার বের হইতো। তো এখানে কৌণিক সরণ বের করতে বলা হয়েছে। তাহলে কৌণিক সরণ নির্ণয় করি আমরা জানি উজ্জ্বলের ক্ষেত্রে উজ্জ্বল ব্যতিচার, উজ্জ্বলের ক্ষেত্রে sin theta is equal to n lambda, a sin theta is equal to n lambda, বা sin theta is equal to n lambda divide হচ্ছে a, theta is equal to sin inverse n lambda divide a, sin inverse n এর ভ্যালু হচ্ছে অষ্টম যেহেতু 8, ল্যামডার ভ্যালু 5400 × 10⁻10, আর এর ভ্যালু 1.5 মিলিমিটার বা 1.5 × 10⁻³ মিটার। এর ভ্যালু দেওয়া আছে 1.5 মিলিমিটার, এটা মানে হচ্ছে 1.5 × 10⁻³ মিটার। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, থিটার ভ্যালু আমি আগে থেকে বের করে রাখছি, এরপরে যদি কারো ক্যালকুলেশন মনে হয় যে ভুল হচ্ছে তাহলে একটু চেক করে নেবেন। 0.165 ডিগ্রি। তাহলে কৌণিক সরণ পেলাম 0.165 ডিগ্রি। এটাই গ নম্বরের অ্যান্সার। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর কি বলছে? ঘ নম্বর বলছে যে পরীক্ষাটি যদি পানিতে সম্পন্ন করা হয় ডোরা প্রস্থ একই থাকবে কিনা। তার মানে বায়ুতে আগে ডোরা প্রস্থ বের করতে হবে।
তাহলে আমরা প্রথমে লিখি হচ্ছে বায়ুতে ডোরা প্রস্থ, বায়ুতে ডোরা প্রস্থ ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ডোরা প্রস্থ নির্ণয় সূত্র ল্যামডা ডি ডিভাইড হচ্ছে 2a। ল্যামডার ভ্যালু 5400 ইন্টু 10⁻⁻10, ডি এর ভ্যালু হচ্ছে 2 মিটার, আর 2 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে 1.5 ইন্টু 10⁻³ এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে অ্যান্সার আসে হচ্ছে 0.36 মিলিমিটার। মিটার না, কিন্তু ডিরেক্ট হচ্ছে মিলিমিটারে অ্যান্সার বসাইলাম। এটার হচ্ছে 10⁻³ দিয়ে ভাগ করলে 10⁻³ দিয়ে ভাগ করলে মিটারে চলে আসবে। তাহলে এটা হচ্ছে বায়ুতে ডোরা প্রস্থের মান পাওয়া গেল। এখন আমরা কি বের করব? যে পানিতে ডোরা প্রস্থের মান বের করার জন্য এই ল্যামডা এ যেটা ব্যবহার করছে এটা তো বায়ুর ক্ষেত্রে, তো এখানে ল্যামডা ডাব্লিউ ব্যবহার হবে, মানে পানির ক্ষেত্রে ল্যামডা ওয়াটার। তাহলে পানির ক্ষেত্রে আগে তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো একটা জিনিস বলা আছে এখানে যে পানির প্রতি স্মরণাঙ্ক 4/3, বায়ুর সাপেক্ষে কিন্তু এটা 4/3। তাহলে আমরা লিখতে পারি এটা ওয়াটার, এটা ইজ ইকুয়াল টু 4/3। এটাকে আবার আমরা লিখতে পারি ওপরে হচ্ছে এটা ওয়াটার ডিভাইড এটা এ। এটাকে আমরা লিখতে পারি ল্যামডা এ ডিভাইড ল্যামডা ডাব্লিউ। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতি স্মরণাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে পানিতে প্রতি স্মরণাঙ্ক বেশি হলে পানিতে তার তরঙ্গ দৈর্ঘ্যের মান কম হবে। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে 4/3, ল্যামডা এর মান জানা আছে 5400 ইন্টু 10⁻10, ল্যামডা ডাব্লিউ বের করতে হবে। তাহলে ল্যামডা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওপরে 5400 ইন্টু 10⁻10 গুণন 3 ডিভাইড হচ্ছে 4। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 4.05 ইন্টু 10⁻7 মিটার ল্যামডা ডাব্লিউ এর মান। তাহলে এখানে এখন আমরা পানিতে ডোরা প্রস্থের মান বের করতে পারবো। ডেল্টা এক্স ডাব্লিউ মানে পানিতে ল্যামডা ডি ডিভাইড হচ্ছে 2a, ল্যামডা ডাব্লিউ ইন্টু ডি ডিভাইড 2, 4.05 ইন্টু 10⁻⁻7, ডি এর ভ্যালু 2, 2 ইন্টু এর ভ্যালু 1.5 ইন্টু 10⁻³ মানে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব। তো এটাকে ক্যালকুলেশন করলে আসে 0.27 মিলিমিটার। অর্থাৎ আগে ডোরা প্রস্থ ছিল ডেল্টা এক্স এ বায়ুতে 0.36 মিলিমিটার, কিন্তু পানিতে ডোরা প্রস্থ 0.27 মিলিমিটার। তো কোশ্চেন বলছিল যে পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলে ডোরা প্রস্থ একই থাকবে কিনা। তাহলে অ্যান্সার হবে ডোরা প্রস্থ একই থাকবে না, সুতরাং ডোরা প্রস্থ একই থাকবে না। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ঢাকা বোর্ড 2025। 35 বছর বয়সে একজন নভোচারী 600 কেজি ভরের একটি মহাকাশযানে 0.8c বেগে মহাকাশ অভিযানে বের হলেন। তার হিসেবে 20 বছর পর তিনি পৃথিবীতে ফিরে আসলেন। ফিরে আসার পর পৃথিবীর হিসেবে নভোচারীর বয়স নির্ণয় করো। পৃথিবীর হিসেবে নভোচারীর বয়স বের করতে হবে। তো 35 বছর বয়সে সে হচ্ছে মহাকাশযানে যায়। তার নিজের হিসেবে অর্থাৎ 3 সে মহাকাশযানে স্থির ছিল, কিন্তু পৃথিবীর সাপেক্ষে সে গতিশীল। তাহলে মহাকাশযানে তার ক্ষেত্রে সে 20 বছর ভ্রমণ করছে, 20 ইয়ার্স। মহাকাশযানের বেগ ছিল v is equal to 0.8c। তাহলে t is equal to সূত্র কি জানি আমরা, t0 √1 - v স্কোয়ার বাই c স্কোয়ার। t0 এর মান হচ্ছে 20 √1 - v এর মান 0.8 স্কোয়ার c স্কোয়ার ডিভাইড c স্কোয়ার। এটা কাটা, তাহলে 20 ডিভাইড √1 - 0.8 স্কোয়ার। 0.8 স্কোয়ার বলতে হচ্ছে 64, 0.64। 20 √1 - 0.64 মানে 0.36। তাহলে 20 ডিভাইড 0.36 কে রুট করলে আবার কত পাওয়া যায়? 0.6 পাওয়া যায়।
তাহলে 20কে 0.6 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 33.33 বছর। এটা হচ্ছে পৃথিবীর হিসাবে সে এত বছর ভ্রমণ করছে। তাহলে পৃথিবীর হিসাবে তার বয়স গণনা যখন করবে, পৃথিবীর হিসাবে তার বয়স কত হবে? হিসেবে তার বয়স আগে ছিল 35, তার সাথে 33.33 যোগ হবে, তাহলে 68.33 বছর। পৃথিবীর হিসেবে তার বয়স হবে 68.33 বছর। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর বলছে মহাকাশযানটির আপেক্ষিক গতিশক্তি তার নিশ্চল শক্তির দ্বিগুণ হবে কিনা। আপেক্ষিক গতিশক্তি তার নিশ্চল শক্তির দ্বিগুণ হবে কিনা। আপেক্ষিক গতিশক্তি সূত্র কি? E is equal to আমরা জানি m minus m naught c square। এটা হচ্ছে আপেক্ষিকতার গতিশক্তি। তাহলে আগে আমাদের m বের করতে হবে। m is equal to আমরা জানি m naught root over 1 minus v square by c square। m naught এর মান 600 কেজি, নভোচারী 600 কেজি ভরের মহাকাশযান। তাহলে m naught এর মান হচ্ছে 600। 1 minus v এর ভ্যালু 0.8 স্কয়ার c স্কয়ার ডিভাইড c স্কয়ার, সেম আগের মতোই আসবে। এইটুকু 0.6, 600কে 0.6 দিয়ে ভাগ করলে 1000 কেজি আসে। তাহলে m এর মান হচ্ছে 1000, m naught এর মান আগে ছিল 600 into 3 into 10 to the power 8 তার উপর স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 400 into 9 into 10 to the power 16, 4 নং 36, 4 নং 36 আসে। তাহলে এখানে হবে 3.6 into 10 to the power 19 জুল। এটা হচ্ছে আপেক্ষিকতার গতিশক্তি। আপেক্ষিক গতিশক্তি 3.6 into 10 to the power 19 জুল। এরপর বের করতে হবে নিশ্চল শক্তি কত। নিশ্চল শক্তি, নিশ্চল শক্তি বোঝায় A is equal to mc স্কয়ার, ভর শক্তি সম্পর্ক। m এর মান নিশ্চল অবস্থায় তার ভর ছিল 600, c হচ্ছে 3 into 10 to the power 8 স্কয়ার। তাহলে এখানে আসে হচ্ছে 5.4 into 10 to the power 19 জুল। তো কোশ্চেন করছিল মহাকাশযানটির আপেক্ষিক গতিশক্তি তার নিশ্চল শক্তির দ্বিগুণ হবে কিনা। আপেক্ষিক গতিশক্তি নিশ্চল শক্তির দ্বিগুণ হবে কিনা। আপেক্ষিক গতিশক্তি হচ্ছে E1, নিশ্চল শক্তি হচ্ছে E2। তাহলে E1 ডিভাইড E2 is equal to 3.6 into 10 to the power 19 ডিভাইড 5.4 into 10 to the power 19। এটা কাটা। E1 নিশ্চল শক্তির কত গুণ হবে? E2 হচ্ছে নিশ্চল শক্তি। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি 18 দিয়ে যায়। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে 2/3 ইন্টু E2, 3 ভাগের 2 ভাগ হবে। আপেক্ষিক গতিশক্তি নিশ্চল শক্তি 3 ভাগের 2 ভাগ। তার মানে এখানে আমরা বলতে পারি যে দ্বিগুণ হবে না। আপেক্ষিক শক্তি নিশ্চল শক্তি 3 ভাগের 2 ভাগ। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার আরেকটি ম্যাথ আছে, 7 নম্বরে আসছিল 7.5 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড বেগে ইলেকট্রন নির্গমনের জন্য 3 ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষকের একটি ধাতব পৃষ্ঠে 260 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করা হলো। গ নম্বর কোশ্চেন, পরীক্ষায় ব্যবহৃত ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো কার্যপেক্ষকের মান দেওয়া আছে 3 ইলেকট্রন ভোল্ট, সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। E is equal to phi is equal to আমরা কি জানি h f naught। f naught হচ্ছে সূচন কম্পাঙ্ক, ফাইটা হচ্ছে কার্যাপেক্ষক। এখানে আমাদের কার্যাপেক্ষকের ভ্যালু কিন্তু দিয়ে দেওয়া আছে। কার্যাপেক্ষক হচ্ছে 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে কার্যাপেক্ষক 3 ইলেকট্রন ভোল্ট।
3 into 1.6 into 10 inverse 19 joule. F naught is equal to phi divide h. তো f naught এর পরিবর্তে আবার c divide lambda naught লেখা যায় phi divide h. lambda naught is equal to c into h divide হচ্ছে phi. তো এখান থেকে আমাদের lambda naught তরঙ্গদৈর্ঘ্য বের করতে হবে। 3 into 10 to the power 8 into h এর মান 6.626 into 10 inverse 34 divide কার্যপেক্ষকের মান 3 into 1.6 into 10 inverse 19 জুলে নিয়ে আসলাম ইলেকট্রন ভোল্ট থেকে। যদি ল্যামডা নট হিসাব করি তাহলে আসে হচ্ছে 4.141 into 10 inverse 7, এটা মিটারে আসছে 4.141 into 10 to the power minus 7 মিটার। এটাই গ নাম্বারের অ্যান্সার। ঘ নাম্বার কি বলছে? উদ্দীপকের প্রক্রিয়াটি সঠিকতা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। যে 7.5 মিটার ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড বেগের ইলেকট্রন নির্গমনের জন্য 3 ইলেকট্রন ভোল্ট কার্যপেক্ষকের একটি ধাতব পৃষ্ঠে এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করা হলো। এখানে বলছে এত বেগের ইলেকট্রন নির্গমনের জন্য, তাহলে যা করা হয়েছে এইটা করলে আমরা দেখব যে কত বেগে ইলেকট্রনটা নির্গত হয়, অর্থাৎ ইলেকট্রনটার বেগ নির্ণয় করব। বা এখানে কিন্তু আরো কিছু বের করা যায়, যে বেগের মান আমরা এইটাই ধরলাম, বেগের মান এটা ধরে আমরা দেখলাম যে তরঙ্গ দৈর্ঘ্য এইটা আপতিত করলে ওই বেগ প্রাপ্ত হবে কিনা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। তো আমি হচ্ছে বেগ বের করে দেখাই। তো আপতিত আলো শক্তি ইজ ইকুয়াল টু আমরা জানি কে ম্যাক্স অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তি প্লাস হচ্ছে ফাই কার্যপেক্ষক, অর্থাৎ একটা ধাতব পৃষ্ঠে যখন আলো আপতিত হবে এখান থেকে একটা ইলেকট্রন বের করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় সেটা কার্যপেক্ষক, আর ইলেকট্রনটা বের হওয়ার পর একটা গতিশক্তি নিয়ে বের হয়, সেটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি কে ম্যাক্স। তাহলে কে ম্যাক্স এখান থেকে আমরা হাফ এম ভি স্কোয়ার পাবো। তাহলে ই মাইনাস ফাই কে ম্যাক্স এটা ইজ ইকুয়াল টু ই এর পরিবর্তে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই, মানগুলো বসাই দিই। এইচ এর মান 6.626 ইন্টু 10 ইনভার্স 34, সি এর মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ল্যামডার মান কত আলো আপতিত করা হয়েছে 260 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো। তাহলে 260 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। তো 10 টু দি পাওয়ার মাইনাস 9 দিয়ে গুণ করলাম, আর কার্যপেক্ষক তো হচ্ছে 3 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে আগের থেকেই, 3 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19। এটাকে হিসাব করলে কে ম্যাক্সের ভ্যালু পাওয়া যায়, কে ম্যাক্সের ভ্যালু পাওয়া যায় 2.845 ইন্টু 10 ইনভার্স 19 এত জুল। এটা হচ্ছে কে ম্যাক্স ইজ ইকুয়াল টু এত জুল। পরবর্তীতে কে ম্যাক্সের পরিবর্তে আবার আমরা হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি। 2.845 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2.845 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ডিভাইড এম। এম হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 ইনভার্স 31। এটাকে যদি বর্গমূল করি তাহলে বেগ বের হয়, এটাকে একবারে ডিরেক্ট রুট করে দিই, বর্গমূল করলে এটার মান আসে হচ্ছে 7.907 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। কোশ্চেনে বলা হয়েছিল যে এত বেগের ইলেকট্রন নির্গমনের জন্য, তো বেগটা কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো আর 3 ইলেকট্রন ভোল্ট যদি কার্যপেক্ষক হয়, বেগটা কিন্তু ইলেকট্রনের বেগটা কিন্তু যা দেওয়া আছে তার থেকে আরো বেশি চলে আসে, অর্থাৎ উদ্দীপকের প্রক্রিয়াটি সঠিকতা যাচাই করতে বলছে। তাহলে সঠিক ব্যাপার হচ্ছে ইলেকট্রনটা 7.9 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড বেগে নির্গমন হবে, 7.5 এ নির্গমন হবে না, অর্থাৎ তথ্যটি ভুল দেয়া আছে। আশা করি
ম্যাথ দুইটা বুঝতে পারছেন। এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, ঢাকা বোর্ড 2025। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রন শক্তি শোষণ করে তৃতীয় কক্ষপথে গমন করল। দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ 2.12 অ্যাংস্ট্রম। ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.11 × 10⁻31 কেজি। ইলেকট্রনের আধান দেওয়া আছে এত, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা দেওয়া আছে এপসাইলন নট, প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা দেওয়া আছে 4 × 10⁻7 মিটার থেকে 8 × 10⁻7 মিটার। 1 নম্বর কোশ্চেন, উদ্দীপকের পরমাণুটির দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ বের করতে হবে। দ্বিতীয় শক্তি স্তরে বেগ নির্ণয় করতে হবে। দ্বিতীয় শক্তি স্তরে বেগ নির্ণয়ের জন্য আমাদের প্রথমে কি করতে হবে? mvr = nh/2π, ইলেকট্রনের কৌণিক ভরবেগের যে সূত্র সেটা ব্যবহার করতে হবে। তাহলে v = nh/2π m × r। n এর ভ্যালু দ্বিতীয় শক্তি স্তরে বের করতে বলছে। প্লাঙ্কের ধ্রুবক 6.63 দেওয়া আছে, × 10⁻34। 2π, ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31। আর ব্যাসার্ধের মান দেওয়া আছে 2.12 অ্যাংস্ট্রম দ্বিতীয় কক্ষপথে। তাহলে 2.12 × 10⁻10 মিটার লিখতে পারি আমরা। 2.12 × 10⁻10 মিটার। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে বেগের মান আসে 1.093 × 10⁶ মিটার/সেকেন্ড। এটাই হচ্ছে ইলেকট্রনের বেগ। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয়ের সূত্র বের হয়ে গেল। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের বেগ হচ্ছে এটা। ঘ নম্বর কোশ্চেন বলছে উদ্দীপকের শোষিত বিকিরণটি দৃশ্যমান বিকিরণ ছিল কিনা। তো পরমাণু দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন শক্তি শোষণ করে তৃতীয় কক্ষপথে গমন করলো। তাহলে দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে গেছে। তাহলে n1 এর মান হচ্ছে 2, সবসময় ছোটটা, n2 এর মান হচ্ছে 3, তার থেকে বড়টা। তো রিডবার্গ সমীকরণ যদি ব্যবহার করি, 1/λ = RH 1/n1² - 1/n2²। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? ল্যামডার ভ্যালু বের করতে হবে। 1/λ RH এর মান 1.09678 × 10⁻, যদি এখানে আমি +7 দিই তাহলে মিটারে আসবে, -2 দিলে ন্যানোমিটারে আসবে। তো 1/n1 এর মান হচ্ছে 2, তার উপর স্কোয়ার, -1/n2 3, তার উপর স্কোয়ার। ডিরেক্ট যদি ল্যামডা বের করি ক্যালকুলেশন করে, এখানে যা আসবে তাকে যদি আবার উল্টায় দিই তাহলে ল্যামডার মান আসে হচ্ছে 656 ন্যানোমিটারে আসে। আর যদি মিটারে নেই 6.56 × 10⁻9 মিটার, বা 656 × 10⁻7 মিটার, যেটা দৃশ্যমান আলোর মধ্যে পড়ে। তো কোশ্চেনটা ছিল, এখানে বলে দিয়েছিল 4 × 10⁻7 থেকে 8 × 10⁻7, সরি, এখানে হবে 656 × 10⁻9 আর 6.56 × 10⁻7 মিটার এর মধ্যে থাকলে দৃশ্যমান আলোর অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি যে শোষিত বিকিরণটি দৃশ্যমান ছিল। সুতরাং শোষিত বিকিরণটি দৃশ্যমান ছিল। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, ঢাকা বোর্ড 2025। একটি দুর্বল সংকেতকে 125 গুণ বিবর্ধিত করার জন্য একটি কমন ইমিটার ট্রানজিস্টর পিট প্রবাহ 20 মাইক্রোঅ্যাম্পিয়ার পরিবর্তন করলে সংগ্রাহক প্রবাহে 3 মিলিঅ্যাম্পিয়ার পরিবর্তন হয়। করার লক্ষ্যে পিট প্রবাহ 20 মাইক্রোঅ্যাম্পিয়ার পরিবর্তন মানে গ নম্বর del IB
is equal to 20 মাইক্রোঅ্যাম্পিয়ার, তাহলে ডেল আইসি সংগ্রাহক প্রবাহে 3 মিলি অ্যাম্পিয়ার পরিবর্তন হয়। তাহলে এটা হচ্ছে 20 × 10 ইনভার্স 6 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 3 × 10⁻³ অ্যাম্পিয়ার। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধন গুণক। প্রবাহ বিবর্ধন গুণককে আলফা দ্বারা প্রকাশ করা হয়। প্রবাহ বিবর্ধন গুণক আলফা, আলফা ইজ ইকুয়াল টু, অপরে হচ্ছে ডেল আই সি ডিভাইড হচ্ছে ডেল আই ই। ডেল আই সির ভ্যালু হচ্ছে 3 × 10⁻³ আর ডেল আই ই হচ্ছে ডেল আই বি প্লাস হচ্ছে ডেল আই সি, অর্থাৎ আই সি আর আই বি এর যোগফলই হচ্ছে আই ই। তাহলে 3 × 10⁻³ ডিভাইড 3 × 10⁻³ প্লাস এটা কিন্তু হচ্ছে আই সি এর ভ্যালু, আর আই বি এর ভ্যালু হচ্ছে 20 × 10⁻⁶। যদি ক্যালকুলেশন করি 0.993 এরকম কিছু একটা অ্যান্সার আসে, 0.993। এটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণকের মান পেলাম। ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকের ট্রানজিস্টরটি দ্বারা লক্ষ্য অর্জন করা সম্ভব কিনা। অর্থাৎ এখানে বলা হয়েছিল একটি দুর্বল সংকেতকে 125 গুণ বিবর্ধিত করার জন্য, 125 গুণ বিবর্ধিত করার জন্য, কিন্তু যা তথ্য দেওয়া আছে এই হিসাবে প্রবাহ লাভ কত পাওয়া যায়, মানে বিবর্ধন কত পাওয়া যায়। বিটা ইজ ইকুয়াল টু, সূত্র আমরা জানি, ডেল আই সি ডিভাইড হচ্ছে ডেল আই বি। ডেল আই সি এর ভ্যালু কত, 3 × 10⁻³ ডেল আই বি হচ্ছে 20 × 10⁻⁶। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 150। তাহলে এখানে দুর্বল সংকেতকে 125 গুণ বিবর্ধিত করার কথা ভাবছিল, কিন্তু দুর্বল সংকেতকে 150 গুণ বিবর্ধিত হয়। তাহলে লক্ষ্য অর্জন করা সম্ভব কিনা, যেহেতু বেশি হয়েছে তাহলে লক্ষ্য অর্জন করা সম্ভব। লক্ষ্য অর্জন হয়েও আরো বেশি হয়েছে, লক্ষ্য অর্জন করা সম্ভব। খুবই ছোট্ট একটা ম্যাথ ছিল, আশা করি গ আর গ সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।